হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আজকে বোধহয় ক্লাস স্টার্ট করতে লেট হয়ে গেছে বোধহয়। জি জি, একটু 5 মিনিট লেট হয়েছে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি চারজন জয়েন করছে, এখনো বাকিটা জয়েন করে না। আমি ক্লাস স্টার্ট করে দিই, ঠিক আছে? লেট হয়ে যাচ্ছে তো। জি আজকে আমরা আজকে আমাদের ক্লাস ছিল এলসি এলসি ব্যাপারে, মানে আমরা এলসি নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এলসি নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে এলসি সম্পর্কে জানতে হবে, একটা বেসিক ধারণা তো অবশ্যই লাগবে, ঠিক না? তাহলে জি। পরে যদি আমরা এলসিতে যাই, তাহলে এলসিটা কি জিনিস, এলসিটা কেন করে, কি জন্য করে, জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। তারপর আমরা এলসি করবো। তো সেক্ষেত্রে ফার্স্টে আমরা জানি যে এলসি জিনিসটা কি, ঠিক আছে? আমি একটা শর্ট ব্রিফিং দিই। এলসি তাহলে আমরা ফার্স্টে জানি হোয়াট ইজ এলসি। এলসি জিনিসটা কি আমাদের আগে জানতে হবে, যে যে এলসি জিনিসটা কি। সেক্ষেত্রে আমি যদি কোয়েশ্চেন করি আপনাদেরকে যে এলসি এলসি কাকে বলে বা এলসি জিনিসটা কি, তো কেউ কি আমাকে বলতে পারবেন শর্টলি? বুঝি নাই। হ্যালো। এলসি হচ্ছে একদম শর্ট ফর্মে লেটার অফ ক্রেডিট। এটা দুটো পক্ষের মধ্যে মানে এমন ভাবে এটা কাজ করে যাতে অপরিচিত, মানে এক কথা আর কি, মানে অপরিচিত মানুষের সাথে ট্রানজাকশনের জন্য একটা সবচেয়ে সেফেস্ট ওয়ে। এটি এলসির মাধ্যমে সেফেস্ট ওয়ে। এটা আর কি, একদম একদম শর্টলি বলতে গেলে। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ডিটেলস ভাবে জানবো, ঠিক আছে? তো ডিটেলস ভাবে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা এলসি জিনিসটা কি, এলসি জিনিসটা হচ্ছে যে বায়ার এন্ড সেলারের মধ্যে একটা থার্ড পার্টি ইনক্লুড হবে। হ্যাঁ, একটা থার্ড পার্টি ইনক্লুড হবে, যেটাকে আমরা ব্যাংক হিসেবে জানি, ঠিক আছে? একজন বায়ার এবং সেলারের মধ্যে যখন একজন থার্ড পার্টি, ঠিক আছে, একজন থার্ড পার্টি ইনক্লুড হয়, তাকে আমরা কি হিসেবে জানি? ব্যাংক হিসেবে জানি, ঠিক আছে? তাহলে একজন বায়ার সাথে একজন সেলার যখন ট্রানজেকশন করবে, যখন ট্রানজেকশন করবে, during transaction they should, যখন বায়ার এবং সেলার, হ্যাঁ, কি বলছিলাম আমি? যখন একজন বায়ার এবং একজন সেলার ট্রানজেকশন করবে, মানে টাকা লেনদেন করবে, তখন অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রুলস মোতাবেক করতে হবে, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের রুলসের বাড়িতেও তারা যাইতে পারবে না কখনো। তো বাংলাদেশ ব্যাংকের রুলসের মধ্যে যদি তারা ট্রানজেকশন করে, অবশ্যই তাদের ব্যাংকের থ্রু দিয়ে করতে হবে। তো ব্যাংকের থ্রু দিয়ে যখন করবে, তার থেকে কি করতে হবে? পেমেন্টটা এলসি নয়তো সেলস কন্ট্রাক্টের মাধ্যমে পেমেন্টটা আনা বা দেওয়া করতে হবে, বা ট্রানসাকশনটা করতে হবে এলসি বা সেলস কন্ট্রাক্টের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা যেহেতু আজকে আজকে এলসি নিয়ে কথা বলবো, সেহেতু এলসি তে থাকি। তো আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে কি, বায়ার এবং সেলার এই দুইজনের মধ্যে যে ট্রানজাকশন, হ্যাঁ, যে টাকার লেনদেনটা,
ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, এলসি করতে হবে, লেটার অফ ক্রেডিট। এলসি কেন করব? যখন আমার ইনভয়েস ব্যাংক লিস্ট হয়ে গেছে, এখন সাপোজ আমার $5,000 আমি বায়ার থেকে পাবো, ঠিক আছে। এলসিতে লেখা থাকবে যে আমি কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকাটা নিব, ঠিক আছে। তারপর আমার বায়ারের বায়ারের ডেসক্রিপশন থাকবে, তারপর সেলারের থাকবে, মানে এক্সপোর্টার ইম্পোর্টার থাকবে। তাহলে এই $5,000টা আমি কিভাবে আনবো, ঠিক আছে। এই $5,000টা আমার আনতে হলে অবশ্যই আমার কি করতে হবে, একটা এলসি ওপেন করতে হবে। এলসি ওপেন করে আমি $5,000টা বায়ারের কাছ থেকে আনবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখন আমরা একটু এলসিতে যাই। এটা হচ্ছে একটা এলসি, হ্যাঁ। এলসিতে এখানে দেখেন সেন্ডার, মানে টাকাটা যে, মানে এলসিটা যে ওপেন করছে, এলসিটা ওপেন করছে কোন ব্যাংক? আপনার এমটিবি, মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঠিক আছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এলসিটা ওপেন করছে, মানে বায়ারে এলসিটা ওপেন করছে। বায়ারে কার জন্য? সেন্ডার, মানে টাকাকে বাড়াবে। ওই সেন্ডার হচ্ছে যে টাকা পাঠাবে, মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক টাকাটা কাকে পাঠাবে? এক্সপোর্টারকে। এক্সপোর্টার ব্যাংক কি? কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এত এত, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস বুঝি আগে। ফার্স্ট হচ্ছে আমার বায়ার ব্যাংক, তারপর হচ্ছে আমার সেলার ব্যাংক। তাহলে এখানে দুইটা জিনিস, আমার বায়ার ব্যাংকও আছে, সেলার ব্যাংকও আছে, হ্যাঁ। এটা হচ্ছে কি? আমার বায়ার ব্যাংক, এটা হচ্ছে আমার সেলার ব্যাংক। তাহলে বায়ার কি করছে? টাকাটা কাকে দিচ্ছে? সেলারকে। কি বলছি? বায়ার বায়ার যে টাকাটা আমি যে $5,000 এক্সপোর্ট করছি, ওই এক্সপোর্টের টাকা এই বায়ারের ব্যাংক থেকে টাকাটা কার ব্যাংকে আসবে? সেলারের ব্যাংকে আসবে, ঠিক আছে। আমরা বুঝছি যে বায়ারের ব্যাংক থেকে টাকাটা সেলারের ব্যাংকে ঢুকবে। এলসিতে আমি মেনশন করছি কি, এলসিতে সেম এভাবে থাকবে যে সেন্ডারকে যে টাকা পাঠাচ্ছে তার ব্যাংকের ডিটেলস থাকবে, যার কাছে টাকা পাঠাচ্ছে তার ব্যাংকের ডিটেলস থাকবে। আচ্ছা, গেল। এখন আমরা আসি লেটার, এখানে ডকুমেন্ট ক্রেডিট নাম্বার, মানে এটা হচ্ছে এলসি নাম্বার। এটা কি নাম্বার? এটা হচ্ছে এলসি নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে এলসি ডেট, এটা প্রয়োজন নাই। এলসির এলসির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো প্রয়োজন আমি ওগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ডেট এন্ড প্লেস অফ এক্সপায়ারি, মানে এলসির এক্সপায়ার ডেট 15, এই দিক থেকে হিসাব করবেন, 15/12/24, মানে 15 তারিখ 12 মাস 2024। 15 তারিখ মানে 15 ডিসেম্বরের মধ্যে শিপমেন্ট করে ফেলতে হবে, আদারওয়াইজ এটা লেট শিপমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো 15 ডিসেম্বর, এটা ডেট অফ এক্সপায়ারি, মানে কি এলসির এক্সপায়ারি ডেট এত, মানে এলসি ইস্যুর ডেট থেকে 15, এটা কত? 10, 11, 12, মানে 2 মাস, 2 মাসের, 2.5 মাসের মতো টাইম দিছে। এর ভিতর শিপমেন্ট করে ফেলতে হবে। শিপমেন্ট করে পেমেন্ট যদি না আসে, তাহলে এলসি এটা এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হয়ে গেলে তখন কি করতে হবে? এলসি ডেটটা বাড়াইতে হবে, ঠিক আছে। তারপর আসেন অ্যাপ্লিকান্ট। অ্যাপ্লিকান্ট দেখেন ইশায়াত ফ্যাশন লিমিটেড, এটা হচ্ছে বায়ার। অ্যাপ্লিকান্ট হবে সবসময়। অ্যাপ্লিকান্ট কে? যে আপনি আপনি যে আমি যেহেতু এখন এক্সপোর্ট করতেছি, তাইলে আমার ইম্পোর্টারে এলসি দিবে আমাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইম্পোর্টার। ওই যে আমরা বুঝেছিলাম, ওই যে আপনারা দেখে নিবেন ইনভয়েস, ঠিক আছে। ইনভয়েস ইনভয়েস প্যাকেজ লিস্ট যে ক্লাসটা, ওই ভিডিওটা দেখবেন, যে ওখানে আপনার আমরা এবি ইন্টারন্যাশনাল দিছিলাম, তাইলে আমরা এটাকে এবি ইন্টারন্যাশনাল ধরি, সাপোজ, হ্যাঁ। এটাকে আমরা ধরি এবি ইন্টারন্যাশনাল, মানে অ্যাপ্লিকান্ট মানে ইম্পোর্টার, ঠিক আছে। এবি ইন্টারন্যাশনাল, এটাকে আমরা এবি ইন্টারন্যাশনাল ধরি। আর এটাকে আমরা ধরি কি? রফহান বিডি, মানে এক্সপোর্টার। এটাকে আমরা ধরি এক্সপোর্টার। সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাইলে আমার এলসি খুলছে কে? এবি ব্যাংক, এই এবি ইন্টারন্যাশনাল আমার এলসিটা খুলছে, ঠিক আছে। এরা আমার এলসিটা খুলছে,
এলসিটা খুলে কাকে দিছে, জব খান বিডিকে দিছে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর আসি, আমার ডলার থাকবে এখানে কত ডলার, অ্যামাউন্টে করে থাকবে, পার্সেন্টেজ টলারেন্স, টলারেন্স কত থাকবে ওইটা থাকবে। তারপর আসেন অ্যাভেলেবল উইথ বাই এনি ব্যাংক বাংলাদেশ বাই নেগোসিয়েশন 120 দিন, হ্যাঁ। 120 দিনের মধ্যে ডেট অফ ডেলিভারি, মানে 120 দিনের মধ্যে পেমেন্টটা করে ফেলতে হবে, ঠিক আছে। এখানে লেখা থাকবে 90 ডেজ, তারপর 120 ডেজ, ঠিক আছে। বা 30 ডেজ, 60 ডেজ, যতদিন থাকবে মেনশন করা। এটা বাইরের সাথে নেগোসিয়েশন হবে, যতদিন থাকবে অতদিনের ভিতরে আপনার কি করতে হবে, পেমেন্টটা দিয়ে দিতে হবে, মানে বাইরের থেকে সেলের কাছে পেমেন্টটা করে দিতে হবে। তারপর আসেন পার্সিয়াল শিপমেন্ট, মানে আমি কি ভেঙে ভেঙে শিপমেন্ট দিতে পারবো কিনা, এলাও করা আছে মানে আমি দিতে পারবো। ট্রান্সশিপমেন্ট, নট এলাও, মানে ট্রান্সশিপমেন্ট করতে পারবো না, ডাইরেক্ট শিপমেন্ট করতে হবে। তারপর প্লেস অফ ট্র্যাকিং চার্জ ডিসপার্স সেলার ফ্যাক্টরি, এটা হচ্ছে যে মানে আমি যে ওই মাল পাঠাবো ওইটা কার খরচ, এটা ফ্যাক্টরি খরচ, সেলার ফ্যাক্টরি দিবে। প্লেস অফ রিসিভ, মানে কোথায় ডিসপার্স হবে, এটা সেলার ফ্যাক্টরি থেকে ডিসপার্স হবে। পোর্ট অফ লোডিং, এটা হচ্ছে, এটা ধরেন ওই আপনি চাইলে দিতে পারেন এই এক্সপোর্টারের অ্যাড্রেস বা এক্সপোর্টারের ফ্যাক্টরির নেম। পোর্ট অফ ডিসচার্জ, এটা দিতে পারেন আপনার এই বায়ারের অ্যাড্রেস, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। প্লেস অফ ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন কোথায় যাবে, মাল কোথায় যাবে, বায়ার ফ্যাক্টরি। এটা তো আমরা জানি, মালটা আমার দিন শেষে কোথায় যাবে, বায়ার ফ্যাক্টরিতে। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, আসেন লেটেস্ট ডেট অফ শিপমেন্ট জিনিসটা কি, মানে আপনার কয় তারিখ লেটেস্ট শিপমেন্ট ডেট, মানে হচ্ছে যে কয় তারিখ শিপমেন্ট করছেন। 30/11 একটা আমরা বলছিলাম যে এক্সপায়ারি ডেট, মানে অতদিনের ভিতর করতে হবে। আর লেটেস্ট শিপমেন্ট ডেট হচ্ছে যে আপনার লেটেস্ট ডেট অফ শিপমেন্টের মানে হচ্ছে যে আপনি কয় তারিখ শিপমেন্ট করতেছেন। মানে এখানে যদি লিখছি 30/11/24, মানে আমি 30/11/24 মধ্যে শিপমেন্ট করব। 30/11/24 পরে যদি শিপমেন্ট করি, সেটা হবে যে আমার লেট শিপমেন্ট। ঠিক আছে, আমি ভালো করে বুঝাই। যদি 30/11 ভিতর শিপমেন্ট করি তাইলে ওকে, কোনো সমস্যা নাই, যেহেতু আমি 30/11 দিছি লেটেস্ট শিপমেন্ট। যদি 30/11 ওভার হয়, তখন সেটা হয়ে যাবে আমার লেট শিপমেন্ট। যদি এক্সপায়ার ডেটের ওভার হয়, তখন হয়ে যাবে যে এটা আমার এলসি এক্সপায়ার, মানে আমার এলসি এক্সপায়ার হয়ে গেছে। জিনিসটা ওভাবে করে বুঝে নেবেন। আমি আর একটু বুঝাই আপনাদের, যেহেতু অনেকজন প্রথম এলসি সম্পর্কে আইডিয়া নেই। প্রথম হচ্ছে আমার এলসি ডেট, তারপর হচ্ছে যে এক্সপায়ারি ডেট, তারপর হচ্ছে লেটেস্ট শিপমেন্ট ডেট। এই তিনটা হচ্ছে আমার মেন ফ্যাক্টর একটা এলসির মধ্যে, ঠিক আছে। তাহলে আমার এলসি ডেট সাপোজ আজকে 23 তারিখ 6 মাস 2025, ঠিক আছে। এক্সপায়ারি ডেট দিছি আমি 23 তারিখ 8 মাস 2025। লেটেস্ট শিপমেন্ট দিছি 23 তারিখ 7 মাস 2025। ঠিক আছে, এখন আসেন এখানে জিনিসটা বুঝেন। এই আজকের ডেট থেকে, হ্যাঁ, লেটেস্ট শিপমেন্ট 23/7, 23/7-এর ভিতর যদি আমি শিপমেন্ট করি, 23/7-এর মধ্যে যদি আমি শিপমেন্ট করি, তাহলে কি হবে, শিপমেন্ট, আমি শিপমেন্ট যদি 23/7-এর ভিতর করি, বিফোর বিফোর 23/7-এ করি, তাইলে ওকে, কোনো সমস্যা নেই। যদি আমি ওভার 23/7, 23/7-এর পরে করি, তাইলে লেট শিপমেন্ট, তাহলে এটাকে আমরা কি ধরবো, লেট শিপমেন্ট। ঠিক আছে, তারপরে আমরা যদি আফটার এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ডেটের পরে করলে কি হবে, এলসি এক্সপায়ার। এগুলোর জন্য কিন্তু ডিসক্রিপেন্সি আসবে। যদি উপরের ডেটগুলো আমরা ব্রেক করি, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ডিসক্রিপেন্সি আসে। ডিসক্রিপেন্সি মানে কি, ফাইন আসে, ব্যাংকে আমাদের ফাইন করে দিবে, আমাদের বায়ারের যে পেমেন্টটা আসবে ওখান থেকে কেটে ফেলবে, ব্যাংকে কেটে ফেলবে, হ্যাঁ।
তাহলে ওই ডিসক্রিপেন্সিটা নিচে আমরা দেখবো। তার ডিসক্রিপেন্সি আরো অনেক অনেক ইস্যু আছে। আপনার ডকুমেন্টেশন ভুল দিলে বা ডকুমেন্টেশন কোনো সমস্যা থাকলে বা বাইরে যেরকম ডকুমেন্ট চাইছে ওরকম ডকুমেন্ট আপনি ব্যাংকে প্রেজেন্টেশন না করলে, সাবমিট না করলে, সেক্ষেত্রে কি হয়, আপনার আপনার ডিসক্রিপেন্সি আসে। কত ডলার আসবে, কি আসবে, সব এখানে থাকবে এলসির মধ্যে। যদি এলসিতে না থাকে, লোকাল মানে যে ব্যাংক, ওই ব্যাংকে বাই ফোনে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে। ঠিক আছে? তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝছি। আমি এখন এই জিনিসের বাইরে চলে আসি। তারপর আসেন শিপমেন্ট পিরিয়ড, দরকার নেই ডেসক্রিপশন অফ গুডস। গুডস দেখুন আমার আইটেমের মালের নাম কি এখানে থাকতে হবে। অ্যাক্সেসরিজ ফর রেডিমেড, এটা হচ্ছে মালের নাম। তারপরে এইচ স্কোর, কান্ট্রি অফ অরিজিন, কোন দেশে আমার মালটা তৈরি হয়েছে। ট্রেড টার্ম, ইনকোটার্ম আমার কি ছিল, এক্সডাব্লিউ। ঠিক আছে, ইনকোটার্ম ছিল আমার এক্সডাব্লিউ। ডেসক্রিপশন, কোয়ালিটি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, প্যাকিং এন্ড অল আদার ডিটেলস এজ পার পারফর্ম ইনভয়েস। নাম্বার এত, পারফর্ম ইনভয়েস নাম্বার এত এত, ডেট এত, বেনিফিশিয়ারি। গেল। ডকুমেন্ট রিকোয়ারমেন্ট দেখেন, একটু আগে বললাম যে আপনি বাইরের যে ডকুমেন্ট গুলো চাইছে এলসিতে, ওই বরাবর ডকুমেন্ট যদি না দেন, তাহলে এটা কি হবে, ডিসক্রিপেন্সি আসবে। ঠিক আছে? ডিসক্রিপেন্সি কথাটা বললাম না, ওই ডিসক্রিপেন্সি মানে হচ্ছে ফাইন। তাহলে দেখেন ও কি চাইছে, বেনিফিশিয়ারি ড্রাফট ফর ফুল ইনভয়েস ভ্যালু ইন ডুপ্লিকেট। ডুপ্লিকেট, ব্যাংকের ডুপ্লিকেট শব্দ মানে হচ্ছে 2 কপি। মনে রাখবেন, ব্যাংকের ডুপ্লিকেট ডুপ্লিকেট যখন বলবে মনে করবেন যে 2 কপি লাগবে। তাহলে বেনিফিশিয়ারি ড্রাফট কয় কপি লাগবে, 2 কপি। তারপর কমার্শিয়াল ইনভয়েস 6 কপি। ঠিক আছে? তারপর ফুল সেট অফ ট্রাক রিসিপ্ট, ডেলিভারি চালান, ডেলিভারি চার্জ যে এক্সপেক্ট করছেন যে ডেলিভারি চালান দিবেন না, ডেলিভারি চালান আর রিসিপ্ট। ঠিক আছে? বা বিএল, ডেলিভারি চালান বলি বা বিএল বলি আমরা। যদি লোকাল করি ডেলিভারি চালান, আর যদি সিতে করি তাহলে হচ্ছে কি বিএল, আর যদি ইয়ারে করি ইয়ারই বিএল। ঠিক আছে? এটা কি হতে হবে, এন্ডোর্স করতে হবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শোয়িং ফ্রেড কালেক্ট এন্ড মার্ক। এই জিনিসটা আমরা এই বায়ারের ব্যাংক থেকে ইয়া করে আনবো, এন্ডোর্স করে লাগবে। এবং অ্যাপ্লিকান্ট এজ নোটিফাই গিভেন ফুল নেম এন্ড অ্যাড্রেস, মানে আপনার বায়ারের, অ্যাপ্লিকান্টের, অ্যাপ্লিকান্ট হচ্ছে কি বায়ার, বায়ারের ফুল মানে কি নেম অ্যাড্রেস সবকিছু মেনশন করা থাকতে হবে। কোথায়, ট্রাক রিসিপ্ট ডেলিভারি চালানোর মধ্যে। ঠিক আছে? তারপর আসেন ট্রাক রিসিপ্ট ডেলিভারি চালান মাস্ট বি সিল অ্যান্ড সাইন বাই ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর অফ দ্য অ্যাপ্লিকান্ট, সার্টিফাইড দ্যাট মার্চেন্ডাইজ এন্ড দি কমার্শিয়াল ইনভয়েস আর রিসিভ ইন গুড কন্ডিশন। মানে এই নিচের লেখাটা মেনশন করা রাখতে হবে যে কমার্শিয়াল ইনভয়েস আর রিসিভ ইন গুড কন্ডিশন। এই লেখাটা লেখা থাকবে উপরে। ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টরের সাইন লাগবে, কার, অ্যাপ্লিকান্ট মানে বায়ারের সাইন লাগবে। ওইগুলো সব কালেক্ট করতে হবে, ডকুমেন্ট কালেক্ট করে ব্যাংকে সাবমিট করতে হবে, নাইলে পেমেন্ট নিতে পারবেন না। ঠিক আছে? তারপর আসেন প্যাকিং লিস্ট মেনশন, প্যাকিং লিস্টের মধ্যে কি করতে হবে, গ্রোস ওয়াইট, নেট ওয়াইট মেনশন করতে হবে। কয় কপি ব্যাংকে জমা দিতে হবে, 3 কপি। ঠিক আছে? গেল। সার্টিফিকেট অরিজিন মানে সিও। সিও, সিও আমাদের ক্লাস আছে, আমরা সিও করব, তখন আমরা বুঝবো সিওটা কি জিনিস। সার্টিফিকেট অফ অরিজিন, হ্যাঁ, এটা লাগবে কয়টা, 3 কপি। মূসক 6.3 মানে আপনার ব্যাট চালান, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লাগবে কথা, অরিজিনাল একটা আর কপি একটা। ব্যাংক বিফোর অ্যাকসেপ্টেন্স, মানে আপনার এই পেমেন্ট পাওয়ার আগে অবশ্যই মূসক 6.3 জমা দিতে হবে। গেল কি কি ডকুমেন্ট। এরপর আসেন অ্যাডিশনাল কন্ডিশন। অ্যাডিশনাল কন্ডিশনের মধ্যে কি দিচ্ছে, অল ডকুমেন্টস মাস্ট বি সাইন এন্ড ডেট। সব ডকুমেন্টের মধ্যে সাইন থাকতে হবে, ডেট থাকতে হবে। এগুলো হচ্ছে এলসির মধ্যে রিকোয়ারমেন্ট থাকে আর কি, ব্যাংকে সাবমিট করার জন্য। অল ডকুমেন্ট মাস্ট শো দা এলসি নাম্বার এন্ড এলসি ডেট। সব ডকুমেন্টের মধ্যে এলসি নাম্বার থাকতে হবে, এলসি ডেট থাকতে হবে। ডেট অফ শিপমেন্ট অর ডেট অফ ডেলিভারি চালান অর ডেট অফ রিসিভ অফ গুডস মাস্ট নট বি এলার দেন ইস্যুয়েন্স ডেট অফ এলসি। এলসি ডেট ইস্যুয়ের মানে এলসি ডেটের আগে কোনো ডকুমেন্ট হতে পারবে না। যা ডকুমেন্ট হবে এলসি ডেটের পরে, তার মানে আমরা কি বুঝি, এলসি করার পর আমরা শিপমেন্ট করতে পারবো, আদারওয়াইজ আমরা শিপমেন্ট করতে পারবো না। ডিসক্রিপেন্সি চার্জ, এই দেখেন ডিসক্রিপেন্সি কথা বলছি না, এই দেখেন চলে আসছে ডিসক্রিপেন্সি চার্জ $25 উইল বি ডিডাক্ট ফর ইচ সেট অফ ডকুমেন্ট। তার মানে হচ্ছে আপনি এখানে ডকুমেন্টে যদি সাবমিট করার সময় কোনো একটা ভুল দেন বা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী না দেন, তাহলে আপনার যে পেমেন্টটা আসবে তার থেকে $25 ব্যাংকে কেটে ফেলবে। এটা ওরা মেনশন করে দিচ্ছে এলসির মধ্যে। ঠিক আছে? তারপর এক্সপোর্ট কন্ট্যাক্ট নাম্বার মানে সেলস কন্ট্যাক্ট নাম্বার, এক্সপোর্টের সেলস কন্ট্যাক্ট যেটা করছেন, বা কন্ট্যাক্ট নাম্বার বা পিএ নাম্বার, এটা এখানে মেনশন থাকতে হবে। কোথায়, আপনার ডকুমেন্টের মধ্যে। পিআই নাম্বার থাকতে পারে বা কন্ট্যাক্ট নাম্বার যা থাকে, হ্যাঁ, ওরা যেহেতু এক্সপোর্ট কন্ট্যাক্ট দিয়ে করছে, ওদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে। ম্যাচুরিটি ডেট উইল বি কাউন্টেড ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট, মানে আপনার শিপমেন্টের ডেট থেকে, ডেটের পর ম্যাচুরিটি ডেট কাউন্ট হবে, মানে পেমেন্টের ডেট।
তারপর নিচে আসেন, চার্জ, অল ব্যাংক চার্জ এগুলো দরকার নাই, এগুলো এক্সিকিউটেবল থাকে। নিচে আরেকটু আসেন, এখানে কি লিখছে, অল ডকুমেন্টস টু বি সেন্ড, কোথায় পাঠাইতে হবে, লিখে দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পাঠাইতে হবে, মানে বাইরের ব্যাংকে। বাইরের ব্যাংকে এই সবগুলো ডকুমেন্ট আপনার ব্যাংকের থ্রু দিয়ে পাঠাইতে হবে। রিভার্স অরিজিনাল অ্যাডভাইস ক্রেডিট, হ্যাঁ। আপন ইজ কম্পেয়ার ডকুমেন্টস কাউন্টার উইল বি ইনফর্ম দ্য ম্যাচুরিটি দরকার নেই, প্লিজ অ্যাকনলেজ। এটা হচ্ছে মূলত আমাদের এলসি, ঠিক আছে। এখন আমরা আসি মোটামুটি এলসি সম্পর্কে আমরা একটা ব্রিফিং দিয়ে দিছি। এখন আপনারা ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করেন, কার কোথায় সমস্যা হয়েছে বুঝতে। আমি ওয়ান বাই ওয়ান, একজন একজন, একজন শেষ করবেন, একজন বলবে। শুরু করেন। আসসালাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাইয়া, এএলসি তে যে নাম্বার গুলো থাকে, যে আমরা যে পাশে কিছু নাম্বার শো করছি, নাম্বার দেখতে পাচ্ছি, এটা কি কোনো, যেমন আমাদের আরজেসি তে কোনটা? কিছু না ইয়া থাকে, এএলসি তে যে এই যে 40A বাম পাশে, আচ্ছা, নাম্বারগুলো এগুলো হচ্ছে ক্লস, ক্লস নাম্বার। ক্লস টোয়েন্টি এগুলো কি সেভেন কোনো কি ক্লস 23, ক্লস 20, 31, এগুলো ক্লস। এই ক্লজ গুলো কি কোনো কি রেফারেন্স বই বা কোনো কিছু থেকে দেওয়া হয়? কারণ ক্লজ না গুলো না না থাকলে না, তো এটা এগুলো হচ্ছে যে আপনার এই যে এলসি যে বাংলাদেশ ব্যাংকের রুলস আছে, হ্যাঁ, ওই রুলস হুম হুম মোতাবেক কোন ক্লসে কি হবে। যেমন 31 ডিতে ডেট অফ এক্সপায়ারি হয়, হ্যাঁ। প্রত্যেকটা হুম এলসিতে আপনি দেখবেন ক্লস নাম্বার 31 ডিতে ডেট অফ এক্সপায়ারি আছে। ওটা হুম। ব্যাংকের না আমি ফরম্যাট এটা। বুঝছি যে আরজেসি তে যেমন আমরা কাজ করতে গেলে ওদের কিছু হুম পেজক্যাপ সেকশন থাকে, কোম্পানি সেকশনে, কোম্পানি আইনে যে সেকশন গুলো হুম মেনশন হুম করা হুম। হয়, যে যে সেকশন গুলো আমার জন্য দরকার আমি শুধু সেই সেকশন গুলোই নিই। আমার জি কাছে জি মনে হচ্ছে এগুলো ওই ধরনের কোনো একটা সেকশন, মানে জি টোটালি জি। একটা সেকশন যেটা আমার জন্য প্রেফারেবল আমি ওটাই নিব, যেটা না আমি সেটা আপনি নিব না। যখন এলসি করার সময় আপনার এলসিএফ ফর্ম জমা দিবেন ব্যাংকে, ওখানে আপনি ওখানে ফর্মের মধ্যে এইগুলো সবগুলো আছে। আপনার যেটা যেটা দরকার ওইটা আপনি লিখে দিবেন না এলসিএফ ফর্মে। সেম ব্যাংকে কি করবে, ওই ফর্মটা দেখে এগুলো ফিল আপ করে দিবে। সাপোজ আপনি 31, এগুলো তো এগুলো অটো থাকবে, হ্যাঁ। সাপোজ আপনি এখানের মধ্যে এই যে এখানে অনেকগুলো দেখেন খালি রয়ে গেছে, হ্যাঁ। খালি কেন রয়েছে? জি। এগুলো ওই বাইয়ারে কি করছে, ও 44-এ ওর প্রয়োজন হয় নাই, ও দেয় নাই, যার কারণে এগুলো ব্ল্যাঙ্ক। যা যা প্রয়োজন হয়েছে সে তা তা দিচ্ছে। ওকে, ক্লিয়ার বস, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। হ্যালো ভাইয়া, জি। ওই ফেড কালেক্ট ফেড ফ্রি ফেড ওই জিনিসটা ঠিক বুঝতাম না আমি। কোনটা? ওই ক্লস নাম্বার বলেন। ডকুমেন্টস পোস্ট নাম্বার তো মনে শিওর না। ওই ডকুমেন্টস রিকোয়ারমেন্টে 2 নম্বর, সম্ভবত 2 নম্বরের মধ্যে ওই ফেড কালেক্ট ফেড ফ্রি ফ্রি ফেড লেখা আছে। না আপনার এলসিতে লেখা আছে ফেড কালেক্ট, এটা মানেটা কি? কোথায়? এখানে দেখান। আহ, একটু না, এডিশনাল না, তারা ওই ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট করে রাখছি তো। ইয়া ওই 3 নম্বর পদ যেটা আছে, ফুল সেটস অফ ট্রাক রিসিভ ডেলিভারি চালান ড্রন অর এন্ডোর্স ফ্রেড কালেক্ট, হুম, আমি বলি। এটা মিনিং। এটা হচ্ছে ফ্রেড কালেক্ট, ফ্রেড প্রিপেড জিনিসগুলো আমরা যখন ওই যে এক্সপোর্ট বুকিং যাব, তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস বলবো। আজকে আমি এমনি ছোটখাটো ব্রিফ দিয়ে দিচ্ছি। আমরা শিপমেন্ট করার সময় দুইটা মেথডে শিপমেন্ট করি, একটা হচ্ছে ফ্রেড প্রিপেড, হ্যাঁ। একটা আমরা কি করি, ফ্রেড কালেক্ট। মানে এজ এ এক্সপোর্টার, আমি এক্সপোর্টার, হ্যাঁ। আমি যেহেতু এক্সপোর্ট ক্লাস করতেছি, আমি সবসময় এক্সপোর্ট রিলেটেড কথা বলবো, ইম্পোর্ট রিলেটেড বলবো না, তাহলে আপনারা হিজিবিজি হয়ে যাবে, হ্যাঁ। ফ্রেড প্রিপেড
ফ্রেড কালেক্ট, ঠিক আছে। এখন আসেন, ফ্রেড প্রিপেড মানে কি? ফ্রেড প্রিপেড মানে হচ্ছে যে এক্সপোর্টারে কি দিবে, উইল পে দ্য ফ্রেড চার্জেস। মানে আপনার এক্সপোর্টারে কি করবে, যত রকমের চার্জ আছে মালটা পাঠানো, যা যা খরচ, জাহাজ ভাড়া বা গাড়ি ভাড়া বা প্লেন ভাড়া, হ্যাঁ, যত ধরনের খরচ আছে একটা মাল পাঠাইতে, সবগুলো কে বহন করবে? এক্সপোর্টারে, যখন ফ্রেট প্রিপেড হবে। আচ্ছা বুঝতে পারছেন? আর ফ্রেট কালেক্ট মানে কি? ফ্রেট কালেক্ট মানে হচ্ছে যে ওই যে বাইরের কাছে মালটা যাবে না, ফ্রেটের সম্পূর্ণ চার্জ তখন কাকে করবে? বায়ারকে করবে। বায়ার উইল পে দ্য অল ফ্রেট চার্জেস। বুঝতে পারছেন? জি ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই। ভাই, আরেকটা সমস্যা ওইটা হচ্ছে কি, হুম। আপনি মেবি কোথাও বলছেন যে এলসি হওয়ার আগে শিপমেন্ট হয়তো হবে বা হয়তো হবে না, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি বলি, এলসি ডেট এর বিফোর, একটু সুবিধা করে দিচ্ছি আপনাদের। এলসি, হ্যাঁ, এলসি ডেট, এলসি ডেট যেটা আছে, আমরা এলসি ডেট দেখছি না, এলসি ডেট এর আগে শিপমেন্ট করা যাবে না। এটা বাংলাদেশ ব্যাংকের এবং বাংলাদেশ কাস্টমসের রুলস এর বাইরে। মানে আমার এলসি হওয়ার আগে, যদি আমি শিপমেন্ট এলসি তে করি, আমার এলসি হওয়ার আগে, এলসি ডেট ইস্যু হওয়ার আগে আমি শিপমেন্ট করতে পারবো না, কোনোভাবেই না। বুঝতে পারছি? জি ভাই, হ্যাঁ, তবে ইনকেস হয়ে গেলে, ইনকেস যদি ইনকেস হয়ে যায় তখন এলসি হবে না, হওয়ার আগে ইনকেস হইলে তখন আপনি এলসি তে করতে পারবেন না। আপনার এলসি তখন ইনভ্যালিড হয়ে যাবে, তখন আপনার থেকে সেলস কন্ট্রাক্ট বা টিটিতে করতে হবে। কারণ একটা এলসি হওয়ার আগে ওই এলসি শিপমেন্ট আপনি কখনোই করতে পারবেন না। না, অনেক সময় ভাইয়া, অনেক সময় বায়ার হুম। এলসি মানে অ্যাডভান্স রেটের ক্ষেত্রে সাপ্লায়ার কি করে, মালটা মানে শিপমেন্ট করে ফেলে, বিল দিয়ে ফেলে। তো তো পরে সেটাই তো বললাম, এখানে আপনি আপনি টিটির সাথে এলসির সাথে কেন মিলাচ্ছেন? টিটি এক জিনিস, এলসি এক জিনিস। যদি আপনি কোনো জিনিস এলসি তে করতে চান, তাহলে এলসি হওয়ার আগে কখনো শিপমেন্ট করতে পারবেন না, এটাই লাস্ট কথা। আর যদি এলসি, আপনি যদি শিপমেন্ট আগে করতে চান, তখন আপনাদের টিটি দিয়ে করতে হবে, টিটি করতে হবে, এলসি করতে পারবেন না, বা সেলস কন্ট্রাক্ট করতে হবে। আপনি টিটি করে পেমেন্ট নিয়ে নেবেন, তারপরে এক্সপোর্ট করবেন, সেলস কন্ট্রাক্ট করে পেমেন্ট আপনার 30% নিয়ে নেবেন বা 20%, যা বাইরের সাথে নেগোসিয়েশন হয়, 30% বা 40% অ্যাডভান্স নিয়ে নেবেন, তারপর ইয়ে করবেন। আর টিটি হইলে আপনি যদি চান 100% পেমেন্ট নিয়ে তারপর এক্সপোর্ট করতে পারবেন। কিন্তু এলসির ক্ষেত্রে আপনার 120 দিন বা 90 দিন বা 60 দিন বা 180 দিন পর পেমেন্টটা পাবেন, ঠিক আছে। এবং শিপমেন্ট আচ্ছা এলসির আগে কখনো করতে পারবেন না। আচ্ছা এটা ভাইয়া, হচ্ছে ধরেন যে, জি, ইন কেস আমি 90 দিনের মধ্যে আমার এলসি ইয়া হচ্ছে, ডিউরেশন হচ্ছে 90 দিন, 19 ডেজ। হুম, তো 19 হুম, ডেজ এর মধ্যে শিপমেন্ট না হয়নি, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আপনি যদি শিপমেন্ট না করেন, আপনি যদি এক্সপায়ার ডেট চলে যায়, ঠিক আছে, এলসি জি এক্সপায়ার চলে যায়, জি তখন আপনি এক্সপায়ার ডেট বাড়াবেন, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ এটাই। ঠিক আছে, নেক্সট। নেক্সট, কারো কোনো কোয়েশ্চেন আছে?
ইকরাম, মোহাম্মদ ইকরাম, আপনার কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। তারপর আরশাদ জালাল ব্যাপারী, আপনার কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমি শুনতেছি, না না এই মুহূর্তে নাই। তারপর মোস্তাফা মানিক, আপনার কোনো কোয়েশ্চেন আছে? না বস, আমি ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, নজরুল ইসলাম, আপনার কোনো কোয়েশ্চেন আছে? আমার এসএস কোডটা বিষয়ে একটু জানার ছিল। জি বলেন। মানে এসএস কোডটা আসলে কিভাবে ইয়ে করে আর কি। এইচএস কোডের ক্লাস তো না, এটা হচ্ছে এলসি ক্লাস। তাহলে আপনার এইচএস কোড সম্পর্কে কোয়েশ্চেন করাটা ভুল হবে। ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আপাতত আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই বুঝে ফেলছি আমরা, ঠিক আছে। আর যদি আরো ডিটেলস বুঝতে হয় কোয়েশ্চেন করতে পারেন, এলসিটা তো আমি দিয়ে দিব, ইয়াতে আপনার গ্রুপে দিয়ে দিব। গ্রুপ থেকে দেখবেন, আপনারা স্টাডি করবেন, তারপর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন বা ক্লাসে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। এখন আমি আসি, আমার হোমওয়ার্কের কি অবস্থা, একটু গ্রুপে যাই। আপনারা কতটা সিনসিয়ার ভাবে ক্লাস করতেছেন সেটা আমি আজকে বুঝতে পারবো। শুধুমাত্র একটা মানুষ, আলিম, মিস্টার আলিম, হ্যাঁ, উনি ছাড়া আর কেউ হোমওয়ার্ক দেয় নাই। তার মানে কেউ ভিডিও দেখে নাই, কেউ ক্লাসে কোনো মনোযোগিতা নাই। মানে এমনি পেমেন্ট করছে, অ্যাডমিশন নিছি, ক্লাস করলে করবো, না করলে নাই। এরকম করলে কখনো কাজ শিখতে পারবেন না, সোজা কথা। ক্লাসে মনোযোগ দিতে হবে, ক্লাস করতে হবে। একটা মানুষ ছাড়া আর কেউ কোনো হোমওয়ার্ক করে নাই, জিনিসটা আমার অদ্ভুত লাগতেছে। বস, আসলে দেখেন, আমি আউট অফ চিটং ছিলাম, আজকে আসছি। আমি মাত্র এই 7:30টার দিকে ভিডিওগুলো ডাউনলোড করছি আপনার ক্লাসের। আমি আচ্ছা দেখিনি, আমি সমস্যা নাই, করে ইনশাল্লাহ যারা কালকের মধ্যে যারা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা থাক, ইনশাল্লাহ কালকে দিব। সমস্যা নাই। আপনারা আমাকে এক্সকিউজ দিতে পারবেন সবাই, কিন্তু নিজেদেরই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না, দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না, ঠিক আছে। এখানে হোমওয়ার্কটা খুব সুন্দর করে কে করছে, মিস্টার আলিম, হ্যাঁ। তাহলে এখানে আমি বলছিলাম নাম দিতে, উনি কত সুন্দর নামও দিছে, তাইলে ওনার হোমওয়ার্কটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল উনি কি করছে, এক্সপোর্টার, উনি আলিম যেটা বলছি ওইটাই করছে, রাইট, গুড। তারপর শিপার ম্যানুফ্যাকচারার, ওনার নাম দিছে, ঠিক আছে, এটাও ভালো হয়েছে। তারপর আমরা কি স্ক্রিন দেখতেছি? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, ইনভয়েস নাম্বার দিল, ডেট দিছে 22 তারিখ, গতকাল করছে উনি। পোর্ট অফ লোডিং চিটাং, ঠিক আছে, চিটাং থেকে সে এক্সপোর্ট করতেছে কোথায়, ইউএসএ তে। তাহলে আমার রিকোয়ারমেন্ট কি ছিল, আমি এটা শিপমেন্ট করব আর এক্স ইন্টারন্যাশনালকে। তাহলে দেখি উনি কি করছে, উনি ইস্টার্ন ব্যাংক দিচ্ছে, সমস্যা নাই। আর এক্স ইন্টারন্যাশনাল, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, মেইল। অ্যাড্রেস আমি দিয়ে দিছিলাম এখানে, অ্যাড্রেসটা দেন নাই আলিম ভাই। অ্যাড্রেস দিয়ে দিছিলাম আমি, ফোন নাম্বার দিয়ে দিছিলাম, এইগুলো দেন নাই। তাহলে এটা আমি রেড মার্ক করে দিচ্ছি। তারপর শিপিং মার্কস, ঠিক আছে, ওকে। ওমেন্স প্যান্ট, আমি কি দিছি, ওমেন্স প্যান্টস রেড কালার। ওমেন প্যান্ট PIBC, ঠিক আছে, পিএ নাম্বার স্টাইল নাম্বার, পিএ নাম্বার স্টাইল নাম্বার, ঠিক আছে। প্যান্ট 10,000 পিস, ইউনিট প্রাইস $4 করে। আমি কত দিয়েছিলাম, 4 ডলার করে, 10,000 পিস, পার কলমে 20 পিস, $4, 45 পিস।
ইনভয়েস ঠিক আছে 100%, কোনো সমস্যা নেই, শুধুমাত্র অ্যাড্রেস গুলো দেন নাই, ঠিক আছে। তারপর প্যাকিং লিস্টে আসি, আরেকজন রিলেশনশিপ ক্যারিয়ার মাস লাইন ইউএসএ, এটা ঠিক মতো করছি, কালার রেড ঠিক আছে, সাইজ 4টা ঠিক আছে। আমি কি বলছিলাম 2000, 4000, 1000, 3000, 2000, 4000, 1000, 3000, ঠিক আছে। কার্টুনও ঠিক আছে, 100 কার্টুন, 100 কি 200, 50, 100, টোটাল 500 কার্টুন, 10,000, 20 করে নিলে 100 কার্টুন। ঠিক আছে, 500 কার্টুন। তারপর আমরা মেজারমেন্ট কি দিছিলাম, 24, 29, 22, 24, 29, 22 মেজারমেন্ট ঠিক আছে। তারপর পার কেজি দিছিলাম কত করে, আচ্ছা পার কেজির ওয়েট দিছিলাম, পার কেজির ওয়েট দিই নাই, পার কেজি ওয়েট আগেরটা দিয়ে বসেছেন, ঠিক আছে, সমস্যা নেই। সিবিও ঠিক আছে। হুম, ঠিক আছে আলিম, হ্যাঁ আলিম ভাই ঠিক আছে, আপনার সবকিছু ওকে। 500 কার্টুন ঠিক আছে, এটা ব্ল্যাক করে দিতে পারতেন, ব্ল্যাক করে দেন। দেখছেন, ওনার কাজের প্রতি মনোযোগ ছিল, ওই জন্য উনি খুব সুন্দর করে হোমওয়ার্কটা করছে, ঠিক আছে। তাহলে হোমওয়ার্ক যারা করেন নাই, আমার রিকোয়েস্ট থাকবে তাদের জন্য হোমওয়ার্কটা কমপ্লিট করেন, ঠিক আছে। যারা করেন নাই তারা আজকে বা কালকের মধ্যে হোমওয়ার্কটা কমপ্লিট করিয়েন, ভিডিওগুলো দেখিয়েন। আরেকটা জিনিস,